নমস্কার, খুলুমখা। আপনারা জানেন গণমুক্তি পরিষদ গত ডিসেম্বর মাসের 14 তারিখে গেল বছর আমরা একটা রাজ্যভিত্তিক একটা কর্মসূচি সংগঠিত করার জন্য একটা ব্যাপক প্রস্তুতি আমরা শুরু করেছিলাম। সেই প্রস্তুতির যে বিষয়গুলো ছিল, যে দাবিগুলোকে সামনে রেখে, তার মধ্যে অন্যতম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তখনও হয়নি। বিজেপি সরকার এই বৈষম্যমূলক বিভাজন সৃষ্টিকারী এবং আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলের যে এখানকার সামাজিক সুস্থিতি, পরিকল্পিতভাবে এটাকে ধ্বংস করার জন্য এই নাগরিকত্ব আইন সংশোধন করার জন্য উদ্যোগ নিচ্ছিল। তার বিরুদ্ধে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও তার প্রতিবাদে সেই গণতান্ত্রিকভাবে আমাদের প্রতিবাদটাকে সংগঠিত করা। তার সাথে আমাদের 18 দফা দাবির মধ্যে আরও কয়েকটি অন্যতম যে দাবি ছিল, যে ত্রিপুরার যে ষষ্ঠ তফসিল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ, এরকম আরও 9টা স্বশাসিত জেলা পরিষদ আছে আসাম, মেঘালয়া এবং মিজোরামে। গত 2 দশকের বেশি সময় ধরে আমাদের ত্রিপুরাজ্য সহ প্রায় গোটা উত্তর পূর্বাঞ্চল থেকেই দাবি উঠছিল যে ষষ্ঠ তফসিল, এটা সেই 50-এর দশকের তখনকার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষিতে তখন আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। গত 7 দশকে সারা দেশের সাথে এই অঞ্চলেরও এই সামাজিক, অর্থনৈতিক সমস্ত স্তরে বিবর্তন হয়েছে। জনসংখ্যাগত, অর্থনৈতিকগত, সংস্কৃতিগত, তার যে এই কোয়ান্টিটিভ এবং কোয়ালিটেটিভ দুটোই পরিবর্তন সেখানে হয়েছে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে যে অংশের মানুষের তার সামাজিক, অর্থনৈতিক একটা রক্ষা কবচ দেওয়ার জন্য এই ষষ্ঠ তফসিল ভাবনা আসছিল, এটা ঠিক সেরকমভাবে তা পূরণ করতে পারছিল না। আমরা ত্রিপুরাজ্যের মধ্যে আমরা লক্ষ্য করেছি, ত্রিপুরাজ্য শুরু থেকে কিন্তু ষষ্ঠ তফসিল ছিল না। গণমুক্তি পরিষদ, সিপিআইএম, বামফ্রন্ট দীর্ঘ লড়াইয়ের পর এবং ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের সহযোগিতায় 1982-তে যাত্রা শুরু হয়েছিল সপ্তম তফসিলে। তার 3 বছর বাদে 1985-তে ষষ্ঠ তফসিল উন্নীত হয়। এই যে 82 সাল থেকে আজ পর্যন্ত যে আমাদের জার্নি, এই ত্রিপুরাজ্যের ক্ষেত্রেতে আমরা এখানে যেটা লক্ষ্য করি যে ঠিক সেই অর্থে যে এই অঞ্চলের মানুষের, অর্থাৎ স্বশাসিত জেলা পরিষদ এলাকার প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সারা ত্রিপুরাজ্যেরও, কারণ এডিসি এলাকা উন্নত হওয়া মানে হলো এই রাজ্যটাকেও সার্বিকভাবে উন্নতি হওয়ার জন্য সাহায্য করা, এটা মিট করতে পারেনি। তার প্রধান কারণ হলো যে ক্ষমতা ষষ্ঠ তফসিলে ধরা আছে এটা খুবই সীমিত। সংবিধানের 73 এবং 74তম সংশোধন হওয়ার পর কোনো ক্ষেত্রেতে, বিশেষ করে ডেভেলপমেন্টের ক্ষেত্রেতে এডিসি বরঞ্চ দেখা যায় মানে গেছে এই ষষ্ঠ তফসিল এটা সীমাবদ্ধ। তারপরে 73তম সংবিধানে ত্রিস্তর পঞ্চায়েতকে
যেরকমভাবে 28-29টা দপ্তরের ফাংশনারি এবং ফাংশন অর্থ কার্যকর্তা এবং কাজ ফাংশনারি থিয়েটার পঞ্চায়েতে যেভাবে মানে ডেভলিউশন করা হয়েছে, এডিসিতে সেটা নেই। বরঞ্চ সে জায়গাতে এডিসি সেই তুলনায় এটা খর্বিত হয়ে আছে। এই কারণে আমাদের রাজ্যের মধ্যে এডিসি হওয়াতে কোনো মানে বিকাশ হয়নি, লাভ হয়নি, কথা নিচ্ছি বলবো না, কিন্তু সামগ্রিকভাবে সে লক্ষ্য পূরণে এডিসি সেই পর্যায়ে পৌঁছতে পারে নাই। তা স্বাভাবিকভাবেই আমরা গণমুক্তি পরিষদ 90 দশকের শুরু থেকে আমরা এই বলে আসছিলাম যে এটা সংশোধন করো, এবং ত্রিপুরা বিধানসভা এটা বহুবার, একবার দুবার না, প্রায় প্রতিটি অধিবেশনে জেলা পরিষদের বক্তব্য এই প্রসঙ্গ এসছে। সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ হয়েছে, কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। গণমুক্তি পরিষদ যে তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের কাছে গিয়ে ডেপুটেশন দিয়েছে। তারপর এনডিএ সরকার আসার পরও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে গণমুক্তি পরিষদ তরফ থেকে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। এবং বিশেষ করে ষোড়শ লোকসভা পিরিয়ডে আমি যখন এই সদস্য ছিলাম পার্লামেন্টের, 7 বার পার্লামেন্টে এই এডিসি প্রসঙ্গ সেখানে তোলা হয়েছে। এটা সংবিধান সংশোধন করে তার এম্পাওয়ারমেন্টের ব্যবস্থা করা হোক। তো আমাদের রাজ্যের মধ্যে এই প্রসঙ্গটা আরও বেশি মাত্রা পায় বিগত 2017 ইংরাজির তথা 18 ফেব্রুয়ারিতে যে বিধানসভা নির্বাচন হয়, তখন বর্তমান যে রাজ্যের শাসক যে এই দল, যে দুটা দল, প্রধান শরিক ভারতীয় জনতা পার্টি বলে আমরা একটা মোডালিটি কমিটি করব। সেই মোডালিটি কমিটি অল্প দিনের মধ্যেই, কয়েক মাসের মধ্যেই রাজ্যের এই এডিসি এলাকার বিভিন্ন সংগঠন, ব্যক্তি বা তার সুহৃদদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারা সুনির্দিষ্ট রিকমেন্ডেশন তারা করবেন। সরকারের আরেকটা শরিক দল আইপিএফটি, তারা আরও এক ধাপ বাড়িয়ে বলল যে না, এম্পাওয়ারমেন্ট না, আমরা এটাকে ত্রিপুরাল্যান্ড আমরা করব, পূর্ণাঙ্গ রাজ্য আমরা করব। নির্বাচনের আগে 2017 সালের জুলাইয়ে রাস্তা রোকো হলো, রেল রোকো হলো 10 দিনের। সেখানে 11ই জুলাই এনসি দেববর্মা, বর্তমান রেভিনিউ মিনিস্টার, তিনি ঘোষণায় দিলেন যে না, ত্রিপুরাল্যান্ডের পথে অর্ধেক আমরা জয় হাসিল আমরা করেছি, বাকি অর্ধেক নির্বাচনের পরে বিজেপিকে ক্ষমতা আনতে পারলে হয়ে যাবে। তো নির্বাচন হয়েছে, ত্রিপুরা রাজ্যের মানুষকে প্রলোভনের ফাঁদে ফেলে সরকারে তারা এসছে। তারপর দিন যায়, মাস যায়, প্রায় বছরখানেক বাদে তথাকথিত সে মোডালিটি কমিটি বা হাই পাওয়ার কমিটি গঠিত হলো। হাই পাওয়ার গঠিত হবার পর প্রথমত সিনিয়র আইপিএস অফিসার রীনা চক্রবর্তীর নেতৃত্বে টিম এসেছিল আগরতলাতে, এবং সমস্ত স্টেক হোল্ডার, আমরা গণমুক্তি পরিষদও আমাদের বক্তব্য আমরা সেখানে হাজির করেছি। তো এই রীনা চক্রবর্তীর কমিটি আসার পর, বাই দিস টাইম রীনা চক্রবর্তী রিটায়ারমেন্ট চলে গেছেন, কিন্তু আরও নতুন চেয়ারম্যান করা হয়েছে। আরও একবার দুইবার সে কমিটি ত্রিপুরা ভিজিট করেছে, কিন্তু আজ পর্যন্ত এটা কোনো ডিম প্রসব করেনি। আজ পর্যন্ত কোনো ইন্টারিম রিপোর্টও পেশ করেনি, বা
তারা কি খসড়া তৈরি করেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে দিয়েছে কিনা বা ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে কিনা আমরা কারো তরফ থেকে জানি না। পার্লামেন্টের মধ্যেও এই রাজ্যের মন্ত্রিসভার কাছ থেকে এরকম কোনো বক্তব্য আমরা জানি না। তো আমরা দেখছি যে এই বিগত লোকসভার পর দ্বিতীয়বার কেন্দ্রে বিজেপি সরকার আসার পর বিজেপি তাদের যে রাজনৈতিক যে লক্ষ্য বা তাদের যে রাজনৈতিক কর্মসূচি এগুলি চরিতার্থ করার জন্য প্রায় বিনা নোটিশে পার্লামেন্টের সমস্ত নর্মস কনভেনশন এগুলোকে নস্যাৎ করে দিয়ে পার্লামেন্টের মধ্যে আলোচনার যে রীতিনীতি আছে এগুলোকে সমস্ত খর্ব করে দিয়ে স্ট্যান্ডিং কমিটি, সিলেক্ট কমিটি বা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এগুলো কিচ্ছু না করে রাতারাতি কাশ্মীরের অধিকার খর্ব করার জন্য আইন পাস করতে পারে। তারপর এই যে ডিসক্রিমিনেটরি অ্যাক্ট তৈরি হলো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হতে পারে, কিন্তু ত্রিপুরাজ্যের বেলায় যে রাজ্যের মানুষকে যে 6 মাসের মধ্যে অতি সহসায় এডিসির মানে উন্নীত করা হবে, এই যে পার্লামেন্ট চলছে এখন বাজেট অধিবেশন, আমি গতকালও খোঁজ করে মানে এই করেছি, সেখানে এই লোকসভার সেক্রেটারিয়েটের কাছে আমার পুরো পরিচিতি হিসাবে যে এরকম কোনো বিল এসছে কিনা এবার আলোচনায়। কেননা আগে আমাদের চাপাচাপির ফলে ষোড়শ লোকসভার সময়তে 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নামে একটা বিল খসড়া তৈরি হয়েছিল, আবার এগুলো নিয়ে রাজ্যে পাঠিয়েছে, বিভিন্ন জায়গায় পাঠিয়েছে, কিন্তু এটা তো মডিফাইড হয়ে রিভাইজ করে এখনই পেশ করতে হবে, তারপরেই আলোচনা হতে পারে, বাট নাথিং ইজ হ্যাপেন টিল টুডে। তো আমাদের আলোচনা বিষয়ের মধ্যে এটা আছে। আগামী যে আমাদের 18 দফা দাবির মধ্যে তৃতীয় গুরুত্বপূর্ণ দাবি হলো ককবরককে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা। ককবরক একটা সুপ্রাচীন ভাষা, তার মানে এই ভাষায় কথা বলেন সংখ্যায় হয়তো বা সেরকম না, কিন্তু ককবরকের যে সিস্টার ল্যাঙ্গুয়েজ বা মাদার ল্যাঙ্গুয়েজ বড়ো এবং ককবরকের মধ্যে ফারাকটা খুব কম। বড়ো সংবিধানের 8 শিডিউলে অন্তর্ভুক্ত হয়েছে আজকে প্রায় 10 বছরের বেশি সময় ধরে, এবং সেই সুবাদে বড়ো ভাষা অনেক বিকশিত হয়েছে। ককবরক ভাষা সেরকমভাবে সে সান্নিধ্য না পেলেও ত্রিপুরা যে বামপন্থী ফ্রন্ট সরকারের সৌহার্দ্যে লালনে পালনে সেখানে আজকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পোস্ট গ্র্যাজুয়েশন অবধি ত্রিপুরা ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি দুটোতেই পড়ানো হচ্ছে। এবং এই ভাষায় যারা লেখক, শিল্পী, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার থেকে শুরু করে আরও নানা ধরনের পুরস্কারে ভূষিত হয়েছেন। এই যে ককবরকবাসীদের যে আবেগ, তাদের যে দীর্ঘ লড়াই, সেই ধনঞ্জয় ত্রিপুরার শহীদানের মধ্য দিয়ে এটা শুরু হয়েছে 1975 ইংরেজিতে। এটাকে গত ফেব্রুয়ারি 18 বিধানসভা নির্বাচনেও রাজ্যের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি বিশেষ করে এটাকেও তারা পয়েন্ট করেছিলেন যে না, ককবরককে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। গেল 5 বছর পার্লামেন্টে প্রায় 5 বার আমি বক্তব্য তুলেছি, বারবারই এটা ভ্যাগ উত্তর। কোনো এককালে কোন মহালনবিশকে দিয়ে নাকি কমিটি তৈরি হয়েছে, এরপরে নাকি কমিটি আর পুনর্গঠিত হয়নি 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে। তাহলে আমাদের রাজ্যে এসে এই যে প্রচার ইত্যাদি করা হচ্ছে, এর অর্থটা কি? তো অধিবেশন চলছে এখন, আমাদের দাবি আগামী এতে যে ককবরককেও 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য এই বিল নিয়ে আসুক এডিসির এম্পাওয়ারমেন্টের সাথে সাথে।
এরপরে আরও কিছু বিষয় আমরা আমাদের দাবি শোনাতে আছি, সেটা হলো গত 22 মাস 23 মাস ধরে রাজ্যের মধ্যে যে একটা অভূতপূর্ব এবং গভীর একটা সংকটজনক বা সংকটময় অবস্থা সেখানে চলছে। কাজ নেই, খাদ্য নেই, অনাহারের মৃত্যু, আত্মহত্যা থেকে শুরু করে সমস্ত ধরনের ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার, যা আপনাদের পত্রিকাতে, আপনাদের চ্যানেলে এগুলো প্রকাশিত হচ্ছে। সারা দেশ জেনে আতঙ্কিত হচ্ছে ত্রিপুরা রাজ্য থেকে। সেই জায়গাতে রেগা, যেখানে বলা ছিল এই ডাবল শ্রম দিবস হবে, ডাবল মজুরি হবে, গত 2018 ইংরাজির আগের তুলনায় আজকে তার অর্ধেকও হচ্ছে না। যেটা হচ্ছে তার মজুরি পাচ্ছে না, গ্রামে কোনো কাজ নেই, একটা হাহাকার। এবং গ্রামের মানুষ, আপনাদের কাছে রিপোর্ট করেছিলাম এই সরকার আসার 3 মাসের মাথায় ধলাই জেলার এই লংথরাইবেলি মহকুমা আর গন্ডাছড়া মহকুমা থেকে কাজ নেই, কিছু নেই। বাংলাদেশে কাঁটাতার বেড়া ছেদ করে গিয়ে গন্ধকি আহরণ করে মানুষকে বাঁচতে হচ্ছে। সেটাও সেই সুযোগও এখন থাকছে না। বাংলাদেশে একটু কড়াকড়ি শুরু হয়েছে। এখন যে এই দুর্গম এলাকাগুলো থেকে শিক্ষিত দক্ষ লোক রাজ্যের বাইরে যাবেন, দেশের বাইরেও যাবেন, এটা আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার। কিন্তু একেবারে অল্প লেখাপড়া জানা মানুষ, গ্রামের নিরীহ, শুধু পুরুষ না মহিলাও কাজের সন্ধানে দক্ষিণ ভারতে দেশের বিভিন্ন প্রান্তে যেতে বাধ্য হচ্ছেন। একটা গ্রাম থেকে 40, 50, 60, 70, 80 শাসক দলের কোনো নেতা নেত্রী, তাদের খোঁজ খবর করার কেউ নেই। বাইরে গিয়ে অনাহারে মরছে, নিখোঁজ হচ্ছে এবং নানা ধরনের সামাজিক উৎপীড়নের পাল্লায় পড়ছে। তাছাড়াও আমরা দাবি জানাবো যে এই গত 22-23 মাসে যারা ওয়াদা করেছিলেন প্রথম বছরে 50,000 সরকারি চাকরি হবে এবং পরবর্তী 4 বছরে আরও 6.5 লাখ চাকরি হবে, সেখানে যে স্ট্যাটুটরিলি বা কম্পালসারিলি কিছু পোস্ট নিতে হচ্ছে বলে নিতে হয়, যেমন ওই টেটের মাধ্যমে কিছু টিচার নিয়োগ হয়েছে, তারপরে ডাইন হার্নেসে কিছু লোক নিয়োগ হয়েছে। এটা ছাড়া কি ইউনিফর্ম ফোর্স, পুলিশ, টিএসআর, কি সাধারণ পদের, এটা গ্রুপ ডি হোক, গ্রুপ সি হোক, গ্রুপ বি হোক, সমস্ত জায়গায় রিক্রুটমেন্ট বন্ধ। তার চেয়েও মারাত্মক হলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই যুবকদের প্রতি কী ধরনের তাচ্ছিল্য। বলছি, আমি চাকরি নিয়ে বসে আছি, চাকরি চাওয়ার কোনো লোক নেই। মাঝে মধ্যে আপনাদের কোনো কোনো চ্যানেলে দেখি, সোশ্যাল মিডিয়াতে এগুলো আমাদের কাছে আসে, দুঃখ হয় আমাদের রাজ্যে যুবকদের মধ্যে প্রতি এরকম তাচ্ছিল্য। আমরা দাবি জানাচ্ছি 10,323 সর্বশিক্ষা অভিযান, রেগা, জাতীয় স্বাস্থ্য মিশন এবং আরও এরকম কিছু 10,323 বাদে এই বাকিগুলো, এগুলি পার্ট টাইম কেন্দ্র সরকারের কর্মচারী এই স্কিমের থেকে। কিন্তু তাদেরকে গত নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিজেপি সরকার আসলে ডাবল ইঞ্জিনের সরকার হবে, কেন্দ্র এবং রাজ্যে এক দলের সরকার হলে এগুলো কিছুই না, টেম্পোরারি, পার্ট টাইম, সব রেগুলার হবে। সবাইকে এই রেগুলার স্কেল দেওয়া হবে। 10,323-এর যে আদালত, মাননীয় আদালত রায় দিয়ে যে এম্বার্গো তৈরি হয়েছে, এটাকে অপসারণ করার মধ্য দিয়ে তাদেরকেও করা হবে। আজকে 22 মাস 23 মাস চলে গেল, 10,323 সম্পর্কে একটা নোটিফিকেশন দেখেছি আপনাদের কাগজের এই পত্রিকার পাতায়। এটা হলে তো ভালো, এই উদ্যোগ হোক, এই সুবুদ্ধি হোক। কিন্তু বাকিগুলোর ব্যাপারে সরকার বলছে, কোনো কোনো মন্ত্রী এরা অযোগ্য,
এরা অচল, এরা অথর্ব, এরা পাপের বোঝা এরকম। এগুলো তো অন্যায়। যৌবনের প্রতি তাচ্ছিল্য, ত্রিপুরার যে যুবকদের অপমান করা, আমাদের আত্মসম্মান বোধে আঘাত করা। আমরা বলছি যে সরকার তোমার সে প্রতিশ্রুতি তোমাকে পালন করতে হবে। ইতিমধ্যে যেটা খুবই পজিটিভ ব্যাপার, যে মাননীয় আদালত, হাইকোর্ট এবং অন্যান্য কোর্ট, আমরা পত্রপত্রে দেখি মাঝে মধ্যে আদালত নোটিশ করছে সর্বশিক্ষা অভিযানকে কবে রেগুলার করা হবে সুনির্দিষ্টভাবে বলো। আদালতকে বলতে হচ্ছে অন্যান্য যারা এই পার্ট টাইম, তাদের বেলায় কি পদক্ষেপ হচ্ছে। তাছাড়া আরও যে দাবি আমরা জানাবো যে সরকার ইতিমধ্যে আরেকটা ভয়ঙ্কর পদক্ষেপ, সেটা হলো আউটসোর্সিং। যে ত্রিপুরা স্টেট ইলেকট্রিক্যাল কর্পোরেশন লিমিটেড, TSECL, এমনকি ইঞ্জিনিয়ার, শুধু যারা মিটার রিডার বা মিটার ক্লার্ক তারা না, সারা দেশে যেমন আজকে লাভজনক কোম্পানি থেকে শুরু করে রুগ্ন কোম্পানি, LIC থেকে শুরু করে ব্যাংক, এগুলোকে বিক্রি করে দেওয়ার MTNL, BSNL সহ প্রতিযোগিতা, এই রাজ্যেও এই ছোট ইঞ্জিনের সরকার, তারা বসে থাকবেন কেন? তারাও ইতিমধ্যেই TSECL এটা শুরু করেছে, সোশ্যাল এডুকেশনে নোটিফিকেশন করেছে, এবং যে ট্রেন্ড, যে ঝোঁকটা হলো এটা মারাত্মক, যে সব কিছুকে প্রাইভেট করে দিয়ে, আর এই প্রাইভেট যারা হচ্ছে, যেমন আমি উদাহরণ দিচ্ছি, জাইকা প্রজেক্ট বামফ্রন্ট সরকারের সময়তে শুরু হয়েছিল, খুব দারুণভাবে সাকসেসফুলভাবে কাজ করার সুবাদে জাপান তারা দ্বিতীয় প্রজেক্ট তারা মঞ্জুর করেছেন। বামফ্রন্ট সরকারের সময়তেই এই কাজগুলো হয়েছে। এই সরকার এসে এটাকে এখন স্বাভাবিক, এটা এই সময় তারা এসছে বলে তার সময় হয়েছে, এতে প্রায় 1000 খানেক লোক নিয়োগ হয়েছে। আমরা যখন জায়গাতে নিয়োগ করি, আমি দায়িত্বে ছিলাম বন দপ্তরের, প্রায় 800 লোক নিয়োগ করেছি। এই 800 লোক কারা? 800 লোক ত্রিপুরা রাজ্যের। আর যেহেতু বন কোথায়, বন মানে হলো এডিসি এলাকাতে, বন মানে হলো গ্রামাঞ্চলে, সেখানকার সংখ্যাগরিষ্ঠ লোক কারা? উপজাতিরা। তাদের মধ্য থেকেই এই কাজ তারা পেয়েছে। এই 800 নিয়োগে কোনো ধরনের কোথাও যে ক্ষোভ, কোথাও কোনো হয়নি, তারা লাভবান হয়েছে। আর আন্তরিকভাবে তাদের নিজের গ্রামে সে কাজ হওয়ার সুবাদে তারা সে কাজে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটিতে এবং বিভিন্ন জায়গাতে। এখন 1000 লোক নিয়োগ হয়েছে। আমি কালকে একটা জায়গাতে বেড়াতে গিয়েছিলাম, তারা বলল যে এখন দিল্লির কোনো একটা কোম্পানিকে দিয়ে লোক নিয়োগ করানো হচ্ছে, এমন সমস্ত লোককে ম্যানেজারের দায়িত্বে, আরও বড় বড় দায়িত্ব দেওয়া হচ্ছে, তাদের সেই কোয়ালিফিকেশনই নেই। স্রেফ রাজনৈতিক খুঁটির জোরে কোনো মন্ত্রীর চিঠি, কোনো সাংসদের চিঠি, তার শিক্ষাগত যোগ্যতা, তার কাজের কোনো অভিজ্ঞতা কিছুই নেই। তো এরকমভাবে জায়গাতে হচ্ছে। তো আগামীকাল এইভাবে আজকে TSECL হলো, সোশ্যাল ওয়েলফেয়ার, তারপরের দিন হবে PWDতে, তারপরে হবে অন্য জায়গাতে। কি হবে? এতে একদিক থেকে ত্রিপুরা রাজ্যের বেকারত্ব কাজ পাবেই না, আর সেখানে এরকম আউটসোর্সিং করার ফলে এই রাজ্যের যে 31% ST, তাদের সরকারি কাজ হল রিজার্ভেশন, তাদের অধিকার, 17% SC তাদের অধিকার, সম্পূর্ণভাবে
এই পশ্চাৎপদ অংশের মানুষই কিছুই পাবে না, যারা ঘুষ দেবে এবং রাজনৈতিকভাবে যারা লাইন করতে পারবে, ওই দিল্লির কোম্পানি নিয়োগ করবে, সে দিল্লি থেকে বিহার থেকে কোত্থেকে লোক নিয়ে আসবে। আমরা বলছি এগুলি বন্ধ করো, বন্ধ করতেই হবে। তার সাথে যে রাজ্যে 22-23 মাস গেল, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে নির্বাচনের প্রচারে গেছেন, যাবেন ঠিক আছে, মুখ্যমন্ত্রী স্বাভাবিক, মুখ্যমন্ত্রী বলে একটা সাংবিধানিক পদের একটা কদর আছে। সোশ্যাল মিডিয়াতে বক্তৃতা করছে, শুনছি যে त्रिपुरा में कम्युनिस्ट को हरा सकते तो दिल्ली में केजरीवाल को भी हरा सकता है। और त्रिपुरा में भाजपा सरकार आने का पहले कोई मुस्कुराता नहीं था, माने क्यों हंसतो ना, क्यों गान गाइतो ना। এই ত্রিপুরা রাজ্যের মানুষ সব চোখ বুজে থাকতো, মুখ বুজে থাকতো, এখানে কোনো গান হতো না, বাজনা হতো না। এখন বিজেপি সরকার আসার ফলে বলে ত্রিপুরা রাজ্যে গত মার্চ 3 তারিখ থেকে এই রাজ্যে মানুষ হাসতে পারছে, গান গাইতে পারছে, ভোট দিতে পারছে। তো আজকে 22-23 মাস কী অবস্থা? সেদিন 8ই জানুয়ারি ভারত বন্ধ, সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের মধ্যে অভূতপূর্ব বন্ধ পালন করেছে। আর সে মুখ্যমন্ত্রী কনস্টিটিউয়েন্সি আপনাদের সবার নাকের ডগাতে, আপনাদের বাড়ির পাশে আমাদের বনমালীপুরের পূর্ব আগরতলার পার্টি বেশ পুড়িয়ে দেওয়া হলো। আরও লজ্জার ব্যাপার হলো, ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলো। ফায়ার সার্ভিস যখন কোথাও যায়, কোথাও অ্যাক্সিডেন্ট উদ্ধার করার জন্য যায়, সাইরেন বাজিয়ে যায়। রাত্রিবেলা ফায়ার সার্ভিস গেল সাইরেন না বাজিয়ে, তার মানেটা কি? আগুন লাগানো হবে, ফায়ার সার্ভিসে খবর দিয়ে না গিয়ে থাকতে পারে, তাকে যেতে হবে। কিন্তু আগে থেকেই যেন কোনো একটা দক্ষ জাদুকরের অফিস থেকে নির্দেশ দেওয়া আছে, পুলিশও চুপে চুপে যাবে, ফায়ার সার্ভিসও চুপে চুপে যাবে। এটাই ঘটনা। কাজে কি ধরনের যে মুখ্যমন্ত্রী দিল্লি যা বললেন, ঠিক তার বিপরীত গত 3রা মার্চ 2018 থেকে ত্রিপুরা রাজ্যের মধ্যে চলছে। এখানে মানুষের হাসি বন্ধ, গান বন্ধ, গণতন্ত্র আজকে সবটাই খাঁচাই পুরে দেওয়া হয়েছে, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান। কাজে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার এই দাবি। তা আমাদের যে 8 তারিখ ফেব্রুয়ারি যে জমায়েত হবে, 11টার মধ্যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জমায়েত হবে। সারা ত্রিপুরাজ্য থেকে রেলে, গাড়িতে, বাসে মানুষ আসবেন এবং আমরা 11:30 থেকে 12টা, একটু এদিক সেদিক হতে পারে কারণ দূর থেকে লোক আসবে, তবে 12টার মধ্যে আমরা মিছিল শুরু করব। আমাদের মিছিল রবীন্দ্র ভবন থেকে বেরিয়ে ওরিয়েন্ট চৌমনি, সেখান থেকে ওল্ড আরএমএস থেকে পোস্ট অফিস চৌমনি থেকে সূর্য চৌমনি, সেখান থেকে কামান চৌমনি থেকে জ্যাকসন গেট, তারপরে জ্যাকসন গেট হয়ে যে একদম তুলসীবতী, লক্ষ্মীনারায়ণ বাড়ি, তারপর ওমেন্স কলেজ, বুজ্জং স্কুল, সেখান থেকে গিয়ে স্টেবল গ্রাউন্ড স্বামী বিবেকানন্দ ভবনে, এই গ্রাউন্ডে আমাদের জমায়েত সেখানে হবে। তো আমি আহ্বান জানাবো আমাদের রাজ্যের মিডিয়ার বন্ধুদের যে আজকে এই গণতন্ত্র পুনরুদ্ধারে এবং যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে যে আমাদের স্লোগান হলো টু সেভ কনস্টিটিউশন, টু সেভ দ্য কান্ট্রি অ্যান্ড টু সেভ দ্য নর্থ ইস্ট। এই জায়গায় আপনারা আপনাদের মাধ্যমেরও সহযোগিতা চাই। গণতন্ত্র, সংবিধানের এই 4টা স্তম্ভের প্রত্যেক স্তম্ভের সমান অংশগ্রহণের মধ্য দিয়েই তা শক্তিশালী হতে পারে। এই ক্ষেত্রেতেও আপনাদের যে
পার্টিসিপেশন, আপনাদের সহযোগিতা আমরা আশা করি। তার সাথে একটু বলে রাখি, আমাদের জেনারেল সেক্রেটারি বলার আগে, ইদানিংকালে এই যে বিশেষ করে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের মধ্যে যে আন্দোলন আমাদের রাজ্যেও হয়েছে। আমরা গণমুক্তি পরিষদ শুধু না, আরও অন্যান্য বহু সংগঠন আমাদের সাথে হয়তো বা মতাদর্শগত মিল নেই, তারাও এসছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং সমর্থন আমরা করি। কিন্তু দুঃখের ব্যাপার, এই জায়গায় কিছু কিছু সংগঠন এটাকে কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী, সংবিধান বিরোধী, সংবিধানের যে মূল কাঠামো বিরোধী এই লড়াই নিয়ে গিয়ে এটা ত্রিপুরা রাজ্যের মধ্যে দুই সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই, এই জায়গায় নিয়ে যাওয়ার মতো একটা উপক্রম করেছিল। যে কারণে আমাদের ত্রিপুরা যে কিছু কিছু জায়গায়, এদিকে কাঞ্চনপুর, লংথরাইবেলি, গন্ডাছড়া, আরও কিছু জায়গাতে বিক্ষিপ্ত ঘটনা হয়েছে। যাই হোক, ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক মানুষের কাছে আমরা ধন্যবাদ জানাই যে সকলের হস্তক্ষেপে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের যে চেতনার ফলে এটা বেশি দূর গড়ায়নি। কিন্তু এই শক্তি এখনও সক্রিয়, এখনও তার ভয়েসেসগুলো নানাভাবে হচ্ছে। দ্বিতীয় হলো, সংবিধান সংশোধন করে যে 125th অ্যামেন্ডমেন্ট হবে, আমরা গণমুক্তি পরিষদ 90 দশকের গোড়া থেকে আমরা করে আসছি, নতুন নয়। বিধানসভার রেকর্ডে আছে, পার্লামেন্টের রেকর্ডে আছে, মন্ত্রিসভার বহু করেসপন্ডেন্ট বামপন্থী ফ্রন্ট সরকার থেকে গেছে। সরকার, কেন্দ্রীয় সরকার, তখনকার ইউপিএ সরকারও, এখনকার এনডিএ সরকারও বারবার তালবাহানা করে কেবল এটাকে ড্র্যাগ করো, পিছিয়ে দাও, অর্থাৎ এটা একটা খেলা, যেন একটা ললিপপ। এবারেও, এবং সর্বশেষ গত কত তারিখ জানি শিলং না গুয়াহাটি মিটিং হলো, 20 তারিখ, জানুয়ারির 20 তারিখে আনন্দ শর্মা, কংগ্রেসের রাজ্যসভার এমপি, তার চেয়ারম্যানশিপে পার্লামেন্টের এই হোম অ্যাফেয়ার্স এই মিনিস্ট্রির যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি আছে, তারা এই এলাকার সবার মতামত চেয়েছেন, ত্রিপুরা রাজ্য থেকে ডেকেছেন। এখানেও ত্রিপুরা সরকারকে স্বাভাবিক, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, আমিও এরকম একটা স্ট্যান্ডিং কমিটি মেম্বার ছিলাম, এরকম যদি কাউকে ডাকা হয়, সাধারণত স্টেট গভর্নমেন্টকে অনুরোধ করা হয়। তো স্টেট গভর্নমেন্ট সমস্ত স্টেক হোল্ডারদের খবর দেয়। আমরা দেখলাম যে ত্রিপুরা সরকারের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তারা চিঠি পাঠালো যে আইপিএফটি, আইএনপিটি, এনসিটি, ত্রিপুরাহা, টিপিএস থেকে শুরু করে সবাইকে, খুব ভালো, কোনো আপত্তি নেই, সবাই এরাও দাবি করে তারা অংশগ্রহণ করেছেন, গুড। কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে গণমুক্তি পরিষদ হল সবচেয়ে সুপ্রাচীন এবং গণভিতের মধ্যেও সবচেয়ে বেশি অন্য সমস্ত দল থেকে, যা 1948 থেকে টিল টুডে, যার মধ্যে কোনো বিভাজন হয়নি, যার মধ্যে কোনো মতাদর্শগত বিরোধ হয়নি। ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ত্রিপুরা সরকার কার নির্দেশিকে আমি জানি না, এই গণমুক্তি পরিষদকে খবরই দিল না। যাই হোক, স্বশাসিত জেলা পরিষদকে খবর দিয়েছে মাননীয় সিএমকে, সিএম যেতে পারেননি, তিনি তার শিক্ষা দপ্তরের এক্সিকিউটিভ মেম্বার এবং আরও একজন এই এডিসি মেম্বার, তার সাথে অফিসারকে পাঠিয়েছেন। গণমুক্তি পরিষদের নেতৃত্বরাই এখন এডিসির মানে কর্মকর্তা। স্বাভাবিক, গণমুক্তি পরিষদের যা বক্তব্য সরকারিভাবে গেছে, আমরা বলেছি ইয়েস, we strongly demand the amendment. We strongly demand that there should be the provision for funding to the ADC. And in all respect, ADC যেন শুধুমাত্র একটা
দান খয়রাতি দপ্তর না হয়, সেখানে শিক্ষা থেকে শুরু করে ইন্ডাস্ট্রি, এমপ্লয়মেন্ট সব কিছুতে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে প্রপোজগুলো করছে, আমরা ক্ষমতা ফাংশন ডেভলিউশন করার ক্ষেত্রে সমস্ত কিছু আমরা মানি। আপনারা ত্রিপুরা জানেন, ত্রিপুরা সরকার এই গত বিধানসভাতে একটা প্রস্তাব এনেছে 50টা আসন করতে হবে। আমরা বলি ঠিক আছে, আমাদের প্রতিনিধিরা গেছেন, 50 কেন, এটা 100 হলো না কেন? 100 হলে আপত্তি নেই, কিন্তু আপত্তি হলো তুমি 50 করবে, 100 করবে, কিন্তু ক্ষমতাটা কোথায়? নাথিং অ্যাবাউট দ্য পাওয়ার। ত্রিপুরা বিধানসভাতেও যে সেদিন আলোচনা হলো, পাওয়ার নিয়ে কোনো কথা নেই। অর্থাৎ একটা ললিপপ টোপ দিয়ে দিল, তোমরা আরও কিছু লোক মেম্বার হতে পারবে, গাড়ি ঘোড়া চড়তে পারবে, কিন্তু পাওয়ারের ব্যাপারে টোটালি সাইলেন্ট। আর এটাকে নিয়েই, আমি নাম উল্লেখ করছি না, একটা রাজনৈতিক দল এখন মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে, গণমুক্তি পরিষদ নাকি, গণমুক্তি পরিষদের জন্য নাকি পার্লামেন্টে এই বিল পাস করানো যাচ্ছে না। কি অদ্ভুত ব্যাপার! গত লোকসভায় হয়তো বা গণমুক্তি পরিষদের সভাপতি এমপি ছিলেন, একটা ভোট ছিল মাত্র, 543টার মধ্যে একটা ভোট। এখন তো গণমুক্তি পরিষদের কেউ নাই পার্লামেন্টে, কি করে গণমুক্তি পরিষদ আটকালো ইতে? তো এইভাবেই অ্যাকচুয়ালি নিজেদের ব্যর্থতা, হতাশা, এবং এই যে গণতান্ত্রিক আন্দোলনে মানুষ সামিল হয়ে সরকারের ভুল, সরকারের বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করছে, এটাকে অন্যদিকে দাবিত করে কিছু উপজাতি, তথাকথিত উপজাতি সর্বস্ব দল, এরা ভারতীয় জনতা পার্টির অ্যান্টি ট্রাইবেল যে ফেস, এটাকে লুকানোর জন্য আমাদের ত্রিপুরাজ্যের মধ্যেও তারা সক্রিয়। এটাও আপনাদের মাধ্যমে রাজ্য মানুষের কাছে আমরা এই আলোচনা তুলে ধরতে চাই।